ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনকে ঘিরে দেশের প্রধান দুই রাজনৈতিক জোটই এখন নির্বাচনমুখী। অবিশ্বাস আর দ্বন্দ্ব ভুলে জনগণের রায়ের উপর আস্থা রাখার পরামর্শ বিশ্লেষকদের। ঘোষিত তফসিল অনুযায়ী সিটি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ দাখিলের শেষ সময় আজ। চট্টগ্রামে সকালে জমা দিলেন বিএনপি সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলম। প্রধান দুই রাজনৈতিক দলের প্রতি জনগণের অনাস্থায় ডিসিসি নির্বাচনের জাতীয় পার্টি সমর্থকদের জয় এনে দেবে আশাবাদ প্রার্থীদের। নানা কারণে দেশে প্রতি বছরই আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে শিক্ষিত বেকার। কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারি বিনিয়োগ ও কারিগরি দক্ষতা বাড়ানোর পরামর্শ। এবং শুরু হলো বিশ্বকাপ ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। বহু প্রতীক্ষিত ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করছে নিউজিল্যান্ড। সময় সংবাদের সঙ্গে আছে আমি রঞ্জন শুভ্র। সম্প্রতি রাজনৈতিক ঘোষণা আর বিবৃতি বলছে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন উভয় জোটই এখন নির্বাচনমুখী। সর্বশেষ 20 দলীয় জোটের হরতাল থেকে সরে এসে বিক্ষোভ মিছিলের ঘোষণাকে সুস্থ রাজনীতির আভাস হিসেবে দেখছেন বিশ্লেষকরা। জনগণকে গণতন্ত্রের শেষ বিচারক উল্লেখ করে দুই জোটকেই তাদের রায়ের উপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন সাতিরা শারমিন। দীর্ঘদিনের প্রতীক্ষা আর জল্পনা কল্পনার অবসান হয়ে শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। বিএনপির নেতৃত্বের 20 দলীয় জোটের প্রায় 2 মাসের টানা হরতাল অবরোধের মাঝেই আসে তফসিলের ঘোষণা। ভোট গ্রহণের তারিখ 28 এপ্রিল 2015 মঙ্গলবার। এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সুস্থ রাজনীতির যে আভাস মিলছিল তারই ইঙ্গিত পাওয়া গেল 20 দলীয় জোটের সর্বশেষ বিবৃতিতে। হরতাল থেকে সরে এলো বিক্ষোভ মিছিলের ঘোষণা। প্রধান দুই রাজনৈতিক জোটের এসব সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে দুই রাজনৈতিক শক্তির মধ্যে জমে থাকা অবিশ্বাস আর দ্বন্দ্বকে সরিয়ে জনগণের রায়ের উপর আস্থা রাখার পরামর্শ এই রাজনৈতিক বিশ্লেষকের। বিশ্বাসের যে অভাব সেটা কিন্তু এখনো রয়ে গেছে। সেই হিসাবে আমি মনে করব যে দুই দল সোজা যে জনগণের উপর বিশ্বাস রাখা, যে জনগণ কি বলে, জনগণ যাকে বলবে যে হ্যাঁ, যদি মনে করে যে না এই দল আমি ভোট দিলাম, এবং সেই হিসাবে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি হবে। আর দেশের জনগণ সবসময় গণতন্ত্রমুখী বলে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। জনগণের সামনে তারা নিজেদের যে উদ্দেশ্য লক্ষ্য সেগুলো উপস্থাপন করবেন। জনগণই শেষ বিচারক। জনগণ যাকে নির্বাচিত করবেন, নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন। তবে অতীতের নেতিবাচক পদক্ষেপকে পেছনে ফেলে দুই রাজনৈতিক জোট জনগণের প্রয়োজনে গণতন্ত্র চর্চার উপর গুরুত্ব দেবে বলে আশা করছেন এ বিশ্লেষকেরা। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের সবার জন্য বসবাসযোগ্য স্বপ্নের ঢাকা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছে ভোট চাইবেন জাতীয় পার্টি সমর্থিত ডিসিসি নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থীরা। সেই সাথে তারা মনে করেন প্রধান দুই রাজনৈতিক দলের প্রতি জনগণের অনাস্থায় নির্বাচনে তাদেরকে জয়ী করবে। বিস্তারিত মৌসুম ইসলামের রিপোর্টে। তফসিল ঘোষণার আগে ডিসিসি উত্তর ও দক্ষিণে মেয়র পদে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ হঠাৎ করেই মেয়র পদে নির্বাচনের জন্য নিজের নাম ঘোষণা করেন। এই অপরাধে দলের চেয়ারম্যানের উপদেষ্টার পদ থেকে অব্যাহতিও দেওয়া হয়েছে তাকে। ডিসিসি নির্বাচন নিয়ে এই যখন জাতীয় পার্টির অবস্থা, তারপরও জাপা সমর্থিত এই দুই মেয়র প্রার্থী মনে করেন প্রধান দুই দলের বিকল্প হিসেবে শান্তি ও পরিবর্তনের জন্যই জনগণ তাদের পক্ষে ভোট দেবেন। সেই সাথে চাইলেন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের নিশ্চয়তাও। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ একসময় তিলোত্তমা ঢাকা বানাতে চেয়েছিলেন। মানুষজন উনার সময় শান্তিতে ছিল এবং উন্নয়ন দেখেছে, এবং মূলত সন্ত্রাসও বহু কম ছিল ওনার সময়। এই সব কিছু মিলিয়ে মানুষ হয়তো দলের ঊর্ধ্বে উঠে ভালো মানুষকে ভোট দেবে। বর্তমান যেই রাজনৈতিক পরিস্থিতি, জ্বালাও ক্ষমতা থাকার জন্য যা করা দরকার তাই করছে। একটা শান্তি অবস্থার বিরাজের জন্য আমরা মনে করি আমাদের জাতীয় পার্টিকে বেছে নেবেন। লেভেল প্লে ফিল্ড, এটা সকলের জন্য সমান একটা খেলার মাঠ চাই।
এদিকে দল থেকে অব্যাহতি পাওয়া ডিসিসি উত্তরের সম্ভাব্য মেয়র প্রার্থী ববি হাজ্জাজও জনগণের ক্ষমতায়নের পাশাপাশি ঢাকাকে স্বপ্নের ঢাকার প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছে ভোট চাইবেন। হঠাৎ করে আমার কথা শোনা যাচ্ছে, কারণ হঠাৎ করে আমার নাম ক্যান্ডিডেট হিসেবে আমি ডিক্লেয়ার করেছি। আমার স্বপ্নের একটা ঢাকা আছে, সেটা আমি পাইনি, এবং বাকি সব ঢাকা বাসিন্দাদেরও স্বপ্নের একটা ঢাকা আছে, তারাও সেটা পাচ্ছে না। তো সেটার কাছাকাছি আমরা কিভাবে যেতে পারি, সেটাই আমার চেষ্টা। সেই সাথে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশাও এই 3 মেয়র প্রার্থীর। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, ঘোষিত তফসিল অনুযায়ী আজ মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার শেষ দিন। রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিতে আসছেন প্রার্থীরা। এই মুহূর্তে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে দক্ষিণ সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন আমাদের রিপোর্টার সজল দাস, এবং রাজধানীর আগারগাঁও উত্তর সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন রিপোর্টার তামিম হাসিন। সেখানে খবর জানতে আমরা শুরুতেই চলে যাচ্ছি দক্ষিণ সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয়ে সজল দাসের কাছে। সজল, রঞ্জন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের আজকে শেষ দিন। এরই মধ্যে আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে। আমি সকাল থেকে এসে দেখেছি যেটা যে বেশ কজন কাউন্সিলর প্রার্থী এসে নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে মনোনয়নপত্র দাখিল করে গেছেন। যদিও এখন পর্যন্ত যে হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন, অর্থাৎ মেয়র প্রার্থীরা রয়েছেন, সাইদ খোকন সহ আরও যে হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন, তারা এখন পর্যন্ত তাদের মনোনয়নপত্র দাখিল করতে এখানে আসেনি। আমি যতটুকু জানতে পেরেছি যে আজ দুপুর 12টা নাগাদ তারা এখানে আসার কথা রয়েছে। এছাড়া আজ সকাল থেকে এখানে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম শুরু হয়েছে। রিটার্নিং অফিসারের এই বছর যে পরিমাণে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা, এখনো পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক মনোনয়নপত্র দাখিল করা হয়নি। তারপরও আজ বিকাল নাগাদ যেহেতু সময় রয়েছে, সেহেতু আশা করা যাচ্ছে যে আজ বেলা বাড়ার সাথে সাথে প্রার্থীরা আসবেন এবং তাদের মনোনয়নপত্র দাখিল করবেন। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা রয়েছে। আমি কথা বলেছিলাম এখানকার যে রিটার্নিং অফিসার রয়েছেন তার সাথে, তিনি যে বলছেন যে আসন্ন নির্বাচনের যে নির্বাচনী বিধিমালা রয়েছে সেই অনুসারে তারা কাজ করছেন এবং মনোনয়নপত্র দাখিল আজকেই সম্পন্ন হবে তারা আশা করছেন। এছাড়া মনোনয়নপত্র দাখিলের আজকে শেষ দিন হলো। আগামী 1 এবং 2 তারিখ মনোনয়নপত্র বাছাইয়ের দিন ধার্য রয়েছে। ওই দুই দিন মনোনয়নপত্র বাছাই করা হবে। এরপরে যদিও 9 তারিখ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের সময় সীমা আগেই নির্ধারিত রয়েছে যে 9 তারিখ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। তো আরেকটি বিষয় যে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে যে একটি কথা সৃষ্টি হয়েছে যে তারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা। বিএনপির বিভিন্ন প্রার্থী আমরা দেখেছি যে বিএনপির দলীয় কোনো সিদ্ধান্ত এখনো না আসলেও বিএনপির যে হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন, মির্জা আব্বাসের মতো প্রার্থীরা কিন্তু এরই মধ্যে মনোনয়নপত্র তাদের প্রতিনিধিদের মাধ্যমে সংগ্রহ করেছেন। তারা এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আসন্ন সিটি নির্বাচনে বিএনপি, আওয়ামী লীগ সহ যে আরও, যেহেতু একটি বিষয় রঞ্জন যে এই সিটি নির্বাচন কিন্তু কোনো দলীয় নির্বাচন নয়, কিন্তু তারপরেও সিটি নির্বাচনে একটি দলীয় ডামাডোল কিন্তু চলেই আসে। তো আজকে মনোনয়নপত্র সংগ্রহ চলছে। আজকে সকাল থেকে শুরু হয়েছে। কাউন্সিলর কয়েকজন প্রার্থী এসে মনোনয়নপত্র দাখিল করে গেছেন। আজ দুপুর 12টা নাগাদ হেভিওয়েট প্রার্থীদের আসার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো রঞ্জন, এই ছিল দক্ষিণ সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে চলে যাব আগারগাঁওয়ে উত্তর সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয় রামিম হাসানের কাছে। তিনি জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি। রামিম। দক্ষিণের খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার সজল দাস। আমি রয়েছে উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এখানেও কিন্তু আজকে যারা প্রার্থী এবং যারা মনোনয়নপত্র দাখিল করবেন এবং যারা মনোনয়নপত্র আজকে নেবেন তারা আসবেন, এবং এখনো পর্যন্ত কিন্তু তেমন একটি ভিড় দেখা যাচ্ছে না। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে প্রস্তুতি কিন্তু আমরা একটু ব্যতিক্রমধর্মী দেখতে পাচ্ছি। অর্থাৎ অন্য সময় যে আমরা ঢাকা জেলা নির্বাচন কমিশন অফিসে আমরা দেখেছি যে যে ফর্মগুলো, মনোনয়ন ফর্মগুলো জমা নেওয়া এবং সেগুলো বিক্রি সেখান থেকে কিন্তু হয়েছে, কিন্তু আজকে তারা ধরে নিয়েছেন যে বেশিরভাগ প্রার্থী যারা জমা দেননি তারা আজকে জমা দেবেন, এবং সে কারণে ভিড় অন্যান্য সময় চেয়ে বাড়তে পারে। এই কারণে কিন্তু অন্য আরেকটি জায়গাতে এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে। এবং যেমনটি সজল বলছিল তেমনটি আরেকটু আমি বলতে চাই, সেটি হচ্ছে আজকে যে মনোনয়নপত্র জমা এবং একই সাথে যেই আজকে যদি কেউ চান মনোনয়নপত্র নিতে পারবেন, কিন্তু আজকের মধ্যে সেগুলোকে জমা দিতে হবে। এবং 1-2 যে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এরপরে প্রার্থীরা কিন্তু প্রত্যাহারের সময় পাবেন আগামী 9 তারিখ পর্যন্ত, এবং 10 তারিখে প্রতীক বরাদ্দ দেওয়া হবে, যেটি তফসিল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন। এবং এরপর থেকে প্রার্থীরা কিন্তু প্রতীক নিয়ে
তারা মাঠে নামতে পারবেন নির্বাচনী প্রচারণার জন্য। সেক্ষেত্রে প্রায় 18 দিন সময় পাবেন এবং 28 এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, বিএনপি সমর্থিত প্রার্থীদের যে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি সবাই কিন্তু একটা আগ্রহের জায়গা থেকে দেখছেন এবং সেই বিষয়টি যদি আমি বলি, আমরা কিন্তু বিভিন্ন প্রার্থী যারা বিএনপি নেতাকর্মী, ওয়ার্ড কমিশনার থেকে শুরু করে মেয়র প্রার্থী, তাদের মধ্যে কিন্তু দেখেছি যে বিএনপির নেতাকর্মীদেরকে কিন্তু এই ফর্ম নিতে দেখা গেছে। সেই হিসেবে বিএনপি এই নির্বাচনে এখনো কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, তবে গত কয়েকদিনের কার্যক্রমে কিন্তু মনে হচ্ছে যে বিএনপি সমর্থিত প্রার্থীরা মাঠে থাকবেন। তো সব মিলিয়ে যেই ডিসিসি নির্বাচনে সবার অংশগ্রহণের যে কথাটি বলা হচ্ছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, প্রধান নির্বাচন কমিশনার যেটি চাচ্ছিলেন সেটি কিন্তু একরকম হতে যাচ্ছে বলে আমরা দেখেছি। তবে যারা প্রার্থীরা রয়েছেন তারা প্রার্থীরা বলছেন যে যেহেতু এটি একটি সিটি কর্পোরেশন নির্বাচন এবং একটি নির্দলীয় নির্বাচন, সে কারণে তারা চাচ্ছেন যেন লেভেল প্লেইং ফিল্ডটা বজায় থাকে এবং এ কারণে রিটার্নিং কর্মকর্তা উত্তর এবং দক্ষিণ দুই রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি তারা অনেক কড়া ভাষায় এবং কড়াভাবে তারা কিন্তু সতর্ক করছেন প্রার্থীদের যাতে কোনোভাবে আচরণবিধি ভঙ্গ না করা হয়। তো মোটামুটি কিছুক্ষণের মধ্যে আমরা আশা করছি যে প্রার্থীদের সংখ্যা এখানে বাড়তে থাকবে, তখন হয়তো এখানকার যে পিছনে যে অবস্থাটি দেখছেন সেখানকার ভিড় এবং জমজমাট অবস্থাটি আমরা আরো ভালোভাবে দেখাতে পারবো। আর এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। রামিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমাদের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সজল দাস এবং উত্তর সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে থেকে জানাচ্ছিলেন রামিম হাসান। এদিকে চট্টগ্রামের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সকালে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন বিএনপি সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলম। এ সময় তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। সকাল 9টায় শুরু হওয়া মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের কার্যক্রম চলবে বিকেল 5টা পর্যন্ত। নির্বাচন কমিশন কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত চট্টগ্রাম সিটি নির্বাচনের বিভিন্ন পদে 658 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তবে জমা দিয়েছেন মাত্র 31 প্রার্থী। আগামী 28 এপ্রিল সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। মঞ্জুর আলম সাহেবকে 20 দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে নির্বাচন করার জন্য এবং এই নির্বাচনে আমরা যাচ্ছি আন্দোলনের অংশ হিসেবে। সুতরাং আমরা নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি এবং নির্বাচন ইনশাআল্লাহ আমরা করব। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন আমাদের রিপোর্টার কমল দে। সব শেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ রঞ্জন। গত 21 তারিখ থেকে শুরু হয়েছিল মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়া, আর আজ শেষ দিন। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে চট্টগ্রাম যে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের মোট 18 জন প্রার্থী তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে আজ প্রথমে এম মঞ্জুর আলম, বিএনপি সমর্থিত প্রার্থী মঞ্জুর আলম তার মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়েছেন। এর আগে গত 3 দিনে 3 জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র তারা জমা দিয়ে গেছে রিটার্নিং অফিসারের কাছে, অর্থাৎ 18 জন যে মেয়র প্রার্থী ছিলেন তার মধ্যে 4 জন এই পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের সমর্থিত মেয়র প্রার্থী আজম নাসির উদ্দিন সকাল 11টার দিকে তার রিটার্নিং অফিসারের কাছে আসার কথা রয়েছে। এছাড়া গত প্রায় 8 দিনে চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের জন্য 18 জন মেয়র প্রার্থীর পাশাপাশি সাধারণ কাউন্সিলর পদে 559 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 94 জন, অর্থাৎ মোট 671 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিল। আর এই পর্যন্ত এখন পর্যন্ত মোট মেয়র পদে 4 জন তাদের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে 48 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 6 জন প্রার্থী তারা মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন। অর্থাৎ ব্যাপক আইন শৃঙ্খলা যেহেতু একটু বিঘ্ন হওয়ার আশঙ্কা রয়েছে, সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্রগুলো জমা নেওয়া হচ্ছে। এখানে যেহেতু আচরণবিধি বাধ্যবাধকতা রয়েছে, সে কারণে মাত্র 3 থেকে 5 জনকে তারা রিটার্নিং অফিসারের কক্ষে ঢুকতে দিচ্ছে, আর বাকিদেরকে তারা ঢুকতে দিচ্ছে না। এবং তারা বলেছে কোনো রকম মিছিল মিটিং কিংবা শোডাউন করা যাবে না। যদি রিটার্নিং অফিসার আব্দুল বাতেন আমাদেরকে যেটি জানিয়েছেন, যদি কোনো প্রার্থী শোডাউন করে তাকে প্রথমে শোকজ করা হবে এবং পরবর্তীতে তাদের অব্যাহত থাকে তাহলে তার মনোনয়নপত্র বাতিল করার মতো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে রিটার্নিং অফিসার আব্দুল বাতেন আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত মাত্র 2 জন প্রার্থীকে তারা শোকজ করেছিলেন, এরপর কোনো প্রার্থী এখন পর্যন্ত শোকজ করা হয়নি। অর্থাৎ নির্বিঘ্নে চলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়া। এবং আগামীকাল তারা কাজ বন্ধ থাকলেও 1 এবং 2 তারিখ এইসব মনোনয়নপত্র বাছাই করা হবে এবং 3 তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে এবং 10 তারিখ তারা মূলত 9 তারিখ
9 তারিখ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং 10 তারিখ তারা প্রতীক বরাদ্দ করবে প্রার্থীদের জন্য। এই ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের সর্বশেষ। রঞ্জন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার কমলদীপ। দেশে প্রতি বছরই আশঙ্কাজনক হারে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, কোটা পদ্ধতি আর সেশন জটের মতো কারণগুলোকে দুষছেন চাকরি প্রার্থীরা। অন্যদিকে গবেষকরা বলছেন, নতুন কর্মক্ষেত্র আর বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির সঙ্গে কারিগরি দক্ষতার সমন্বয় ঘটাতে পারলে আগামী 1 দশকে বেকারত্বের হারকে আনা যেতে পারে কিছুটা সহনশীল পর্যায়ে। যদিও সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে 2025 সালের আগেই দেশ হবে সম্পূর্ণ বেকারমুক্ত। জুবায়ের ফয়সালের রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ জরিপ অনুযায়ী গেল 10 বছরে দেশে বেকারত্ব বেড়েছে 1.6%, নতুন কর্মসংস্থান সৃষ্টির হার কমেছে 2%। অন্যদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থা বলছে বাংলাদেশে বেকারত্ব বৃদ্ধির বর্তমান হার 3.7%, যেখানে প্রতি বছর 27 লাখ মানুষ কর্মবাজারে প্রবেশ করলেও চাকরি পাচ্ছেন মাত্র 1,89,000। শতকরা হিসেবে মাত্র 7% এই ধারা বজায় থাকলে চলতি বছরেই দেশে মোট বেকারের সংখ্যা দাঁড়াবে প্রায় 6 কোটিতে। দেশে বেকারত্বের হার সবচেয়ে বেশি শিক্ষিত যুব সমাজের মধ্যে। শিক্ষা ব্যবস্থায় তথ্য প্রযুক্তির কম ব্যবহার আর কর্মসংস্থানের ক্ষেত্রে সমান সুযোগের অভাব এই অবস্থার জন্য দায়ী বলছেন চাকরি প্রার্থীরা। যে তুলনায় পাশ করে বের হই সে তুলনায় আসলে আমাদের কর্মসংস্থান হচ্ছে না। অবসরের বয়স বাড়া হয়েছে, 57 থেকে 59 করা হয়েছে, কিন্তু চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো হয়নি। প্রথম বাধাটা হলো মেধাবীদের জন্য 56% কোটা, সেটাকে সংস্কার করা প্রথম জরুরি। যে কোনো দেশের বেকার সমস্যা একেবারেই দূর করা সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। এক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ আর কর্মসংস্থানের নতুন খাত সৃষ্টির সঙ্গে বেকার জনশক্তির কারিগরি দক্ষতা বৃদ্ধির পরামর্শ তাদের। জিরোতে নামানো সম্ভব নয়, কিছু মানুষ বেকার সবসময় থাকবে। শিক্ষিত বেকার যারা হয়েছে তাদেরকে যদি আমরা কাজে না লাগাতে পারি তাহলে তো তারা বিপদগামী হওয়া সম্ভব। একটা পথ হচ্ছে যে এদেরকে কিছু প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো যেতে পারে। বেসরকারি খাতে বিনিয়োগ স্থবিরতার মধ্যে আছে, তাহলে বিনিয়োগ যদি না বাড়ানো যায় তাহলে অর্থনৈতিক কর্মসংস্থান গতি সঞ্চারিত হবে না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য মতে শুধুমাত্র 2014 সালেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে স্নাতক, স্নাতকোত্তর সহ উচ্চতর ডিগ্রি লাভ করেছেন প্রায় 4.5 লাখ শিক্ষার্থী। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, দুর্ভোগ আর হয়রানির আরেক নাম খুলনার ব্যস্ততম রূপসা ঘাট। প্রশাসনের নিশ্চুপ থাকার অভিযোগ এলাকাবাসীর, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস। এবং শ্রেণীকক্ষের অভাবে টাঙ্গাইলের মির্জাপুরে 5 বছর ধরে গাছের নিচে ক্লাস করছে শিরঘাটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা, সমাধানের আশ্বাস প্রশাসনের। আন্দোলন নয়, বিএনপি জামায়াত জনগণের ওপর প্রতিশোধ নিচ্ছে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের সহিংসতা, নাশকতা কোনোভাবেই আর বরদাস্ত করা হবে না। গতকাল র্যাবের 11শ প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে কোনোভাবেই জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না। এ সময় প্রধানমন্ত্রী বলেন, উগ্র জঙ্গিবাদ দমনে কার্যকর ভূমিকা রেখেছে র্যাব, যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। প্রথমবারের মতো র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে যোগ দিতে গেলে সদর দপ্তরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় বাহিনীর চৌকস একটি দল। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 2 বছরে বিভিন্ন রাজনৈতিক সহিংসতা মোকাবেলাতে ভূমিকা রাখায় প্রশংসা করেন র্যাবের। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকলে দেশের উন্নয়ন হয় না। তিনি বলেন, যারা আন্দোলনের নামে সহিংসতা করে মানুষ মারছে তারা দেশের কল্যাণ চায় না। বর্তমানে যে আন্দোলন বিএনপি জামাত জোট করে যাচ্ছে সেটা তো আন্দোলন না, মনে হচ্ছে যেন বাংলাদেশের অগ্রগতি রোধ করবার জন্য, একটা জিজ্ঞাসা চরিতার্থ করবার জন্য মানুষের উপর প্রতিশোধ নেওয়া, মানুষকে পুড়িয়ে মারা, মানুষের ক্ষতি করা। এবং যারা মারা গেছেন তাছাড়া যারা বেঁচে আছে পোড়া ঘা নিয়ে সারাটা জীবন তাদেরকে এই যন্ত্রণা ভোগ করতে হবে। কাজে এটা কোনো মতে এটা বরদাস্ত করা যাবে না। কাজে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা যা যা নেবার সকলকেই তা নিতে হবে, মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে। চরমপন্থী আর জলদস্যু দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাবের সফলতার কথা তুলে ধরেন শেখ হাসিনা। আশ্বাস দেন, জঙ্গিবাদ দমনে আরো আধুনিকায়ন করা হবে এই বাহিনীকে। উগ্র জঙ্গিবাদ যা আজকে শুধু বাংলাদেশ না বিশ্বব্যাপী যা আজ ছড়িয়ে পড়েছে, এই জঙ্গিবাদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করা একান্তভাবে প্রয়োজন। সরকার গঠন করার পর থেকে এই জঙ্গিবাদ বিরোধী অভিযান আমরা পরিচালনা করে যাচ্ছি। এর ফলে জঙ্গি সংগঠন
গুলো তৎপর এখন সীমিত, কিন্তু এই ব্যাপারে আমাদের অভিযান আরো অব্যাহত রাখতে হবে, কারণ কোনো মতেই বাংলাদেশে আমরা জঙ্গি তৎপরতা চালাতে দেব না। বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়া একটি শান্তিপূর্ণ দেশ। বিভিন্ন বাহিনী থেকে র্যাবে সংযুক্ত হওয়া সদস্যদের র্যাবের নিজস্ব আইন এবং নিয়ম মেনে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানকার বিধি সেগুলো আপনাকে মেনে চলতে হবে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। তাহলে এবার বিশ্বকাপ ক্রিকেটের খবর। ফাইনালে মুখোমুখি হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। মেলবোর্নের ব্যাটিং উইকেটে টস জিতে অজিদের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিউইরা। শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ 1 উইকেটে 33 রান। সেমিফাইনালে আত্মবিশ্বাসের সাথে জয়লাভ করে ফাইনালে জায়গা করে নেওয়া দু দলই এদিন অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে। তবে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য মোটেও ভালো হয়নি নিউজিল্যান্ডের। দলীয় 1 রানেই অজি পেসার মিচেল স্টার্কের করা প্রথম ওভারে রানের খাতা না খুলেই বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম। এরপর অবশ্য বেশ দায়িত্ব নিয়ে খেলতে থাকেন আরেক ওপেনার মার্টিন গাপটিল ও 3 নম্বরে ব্যাট করতে আসা কেন উইলিয়ামসন। Missed out completely on a short wide one the ball before, and his mind wasn't on the job there at all. Maxwell has struck. Gut tilt, disappointment for him. Departs for 15, it's 33 for 2. রাজধানীর বাসাবো এলাকার বেশিরভাগ আর মাদারটেকের কিছু অংশ নিয়ে গঠিত ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ড। লক্ষাধিক জনসংখ্যার এই ওয়ার্ডে ভোটার সংখ্যা প্রায় 60,000। রাস্তা মেরামত, পানি, পয়ঃনিষ্কাশন সহ বিভিন্ন নাগরিক সেবার অপর্যাপ্ততা নিয়ে ক্ষোভ রয়েছে এলাকার মানুষের। সুমন আহমেদের ক্যামেরায় তাফসির বাবুর রিপোর্ট। মধ্য বাসাবো রাজধানী ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের এই সড়কটি যেন গ্রামের কোনো মেঠোপথ। রাস্তার পিচ তো উঠেছেই, যেখানে সেখানে গর্তের কারণে ঘটছে দুর্ঘটনাও। রাস্তার এই বেহাল দশা রয়েছে ওয়ার্ডের বিভিন্ন স্থানে। কয়দিন পর পরে রাস্তা কাটার পরে ঠিক মতো ঠিক করে না, এই জন্য মনে করেন যে এখানে গাড়ি টাড়ি ফাইসা যায়। সুয়ারেজের লাইন দিছিল, এরপরের থেকে রাস্তাগুলো আরো নষ্ট বেশি। এছাড়া নর্দমা থেকে নিয়মিত ময়লা পরিষ্কার না করা, মশার উপদ্রব, দুর্গন্ধযুক্ত পানি আর মাদক সহ নানা সমস্যায় জর্জরিত এই ওয়ার্ডের মানুষ। মানুষের পানি খাইতে না, গন্ধতে কিছু ঘুমাইতে না, ঠিক মতন মশা কামড়ে, পানি গন্ধ, পানি খাইতে পারতেছি না, পানির ভিতরে পোকা আছে। এদিকে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা ব্যানার পোস্টারের মাধ্যমে শুরু করে দিয়েছেন প্রচারণা। নির্বাচন নির্দলীয় হলেও ঢাকা সিটি কর্পোরেশনের এই 4 নম্বর ওয়ার্ডে এখনো পর্যন্ত যেসব সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীর নাম শোনা যাচ্ছে তারা প্রায় সকলেই কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য। আওয়ামী লীগ তো রয়েছেই, এমনকি বিভিন্ন কারণে বেকায়দায় থাকা বিএনপি সমর্থিত কয়েকজন প্রার্থীর নামও ঘুরে ফিরে আসছে ভোটারদের আলোচনায়। আওয়ামী লীগের থেকে আছে শামীম ভাই, মোস্তফা ভাই, আর বিএনপি থেকে আছে আমরা আমাদের পুরান যে সাবেক কমিশনার গোলাম আলী। কেউ অগোচরে থেকে করতেছে, মানে আপনার ফিল্ডে আসতেছে না, কিন্তু নির্বাচন সবাই করবে, আওয়ামী লীগ বিএনপি সবাই নির্বাচনটা করবে। প্রার্থীরা এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। চ্যালেঞ্জ করেছি, মাদককে উচ্ছেদ করবো এই এলাকাতে, মশা ময়লা দুর্গন্ধ তো আছেই, রাস্তাঘাট সর্বোপরি সব নিয়ে আমার মাথায় একটা বিশাল বড় একটা প্ল্যান আছে। সড়কগুলা অনেকগুলাই এখন ভাঙা, মাদকের কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলোকে নিয়ন্ত্রণে আনা এবং শিশুরা যাতে ঠিক মতো স্কুলে যেতে পারে সেইটার ব্যবস্থা করা। এলাকার মানুষের আশা, সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমেই উন্মুক্ত হবে তাদের নাগরিক সমস্যা সমাধানের পথ। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনকে ভণ্ডুল করার জন্য নতুন করে ষড়যন্ত্রের ফাঁদ না পাততে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে এর পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী। আবার নির্বাচন নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্রের ফাঁদ পাতবেন, আবার সন্ত্রাস করার চেষ্টা করবেন। ঢাকা চট্টগ্রামে নির্বাচন আর সমস্ত বাংলাদেশে পেট্রোল বোমা, ওই সমস্ত কিন্তু সুযোগ দেওয়া হবে না। নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নির্বাচনে আসেন, আপনাদেরকে ওয়েলকাম জানাই। সন্ত্রাস করে ষড়যন্ত্র করে নতুন করে আবার একটা ফাঁদের সৃষ্টি করে নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করবেন, তারপর হেরে যাওয়ার পর বলবেন যে এই হয়েছে সেই হয়েছে। ওই সমস্ত কাজ যদি করার চেষ্টা করেন আবার, তার পরিণতি কিন্তু ভয়াবহ হবে। নির্বাচন সুষ্ঠু হবে এবং অবশ্যই ভালো মানুষের জন্য লেভেল প্লেইং ফিল্ড হবে। 81 দিন পরে নির্বাচনে দৌড়ে আসার যে চেষ্টা করছে সেই পরাজয়ের আলামত দেখেছেন। গণতন্ত্রের পথে
সুস্থ রাজনীতির পথে ব্যর্থ খালেদা জিয়া ফিরে আসতে বাধ্য। সাতক্ষীরার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে পরিত্যক্ত ভবন ধসে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আর 2 জন। গতরাত 10টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় জেলার ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবসের কনসার্ট শুরু হয়। এতে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। মাঠে জায়গা না পেয়ে অনেকে বিদ্যালয়ের আধা পাকা পরিত্যক্ত ভবনের উপরে ওঠেন। এক পর্যায়ে ভবনের দেয়াল ধসে পড়লে 4 জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত 2 জন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তারা হলেন সদর উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামের মোশাররফ এবং পদ্ম শাখরা গ্রামের সাকিব। এ ঘটনায় আহত অপর 2 জনকে জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহীর বাঘায় পিকনিকের চাঁদা দিতে রাজি না হওয়ায় শতাধিক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতরাতে আব্দুল খালেক নামে এক অভিভাবক বাদী হয়ে বাঘা থানায় শিক্ষক মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলাটি করেন। এদিকে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিক্ষার্থীরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এর আগে পিকনিকে যাওয়ার জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা না পেয়ে শনিবার দুপুরে উপজেলার চণ্ডীপুর উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থীদের বেধড়ক পেটায় শিক্ষক মোহাম্মদ আলী। এরপরেই এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষী শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন ও মিছিল করেন অভিভাবকরা। হয়রানি ও দুর্ভোগ নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পার হচ্ছে খুলনার ব্যস্ততম রূপসাঘাট। ভুক্তভোগী সাধারণ মানুষের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় এসব ঘটলেও এক প্রকার নিশ্চুপ তারা। মানুষের দুর্ভোগ লাঘবে কোনো বাস্তব পদক্ষেপ নেই কর্তৃপক্ষেরও। তরিকুল ইসলামের রিপোর্ট। খুলনা থেকে বাগেরহাট, পিরোজপুর, গোপালগঞ্জ ও বরিশাল সহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোর সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম রূপসাঘাট। ব্যস্ততম এই ঘাট দিয়ে প্রতিদিন পারাপার হয় হাজার হাজার মানুষ। অথচ এই ঘাটের পূর্ব ও পশ্চিম পাড়ের ভাঙাচোরা গ্যাংওয়ে, খানাখন্দে ভরা রাস্তা, সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় কাদা, রাস্তার দুপাশে অবৈধ দোকান, মানুষের স্বাভাবিক চলাচলে সৃষ্টি করছে দুর্ভোগ। এছাড়া প্রধান সড়ক জুড়ে দাঁড়িয়ে থাকে দূরপাল্লার যানবাহন ও ইজি বাইক, দুর্ভোগকে আরো বাড়িয়ে দিচ্ছে। ভুক্তভোগী মানুষের অভিযোগ, এই অবস্থা চলছে বছরের পর বছর, কিন্তু এ সমস্যার সমাধানে কেউ এগিয়ে আসে না। সাধারণ জনগণ যারা অফিসগামী মানুষ, স্কুলগামী পুরুষ মহিলা, তাছাড়া যারা বোঝা বহন করে তারা খুব দুর্ভোগে পড়ে। আমাদের এই কষ্টের কথাগুলো আমরা কিন্তু কাউকে বলতে পারছি না, যে কিভাবে এখানে বিশেষ করে মহিলারা যে এত সাফার করছে এটা বলা বোঝানো যাবে না। আমরা চাচ্ছি যে বৃষ্টির সময় যাতে এই জায়গা উঁচু হয়, পানি যাতে আমরা পার হতে আমাদের সুবিধা হয়। এদিকে সড়ক পেরিয়ে রূপসা নদী পার হতে গেলে টোল আদায়কারী আর ট্রলার চালকদের কাছে চরম হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ সাধারণ মানুষের। যেখানে আমরা 5 টাকা আসতে পারি সেখানে 16 টাকা নিয়ে গেছে। ট্রলারে ঘাটে সব দিয়ে 16 টাকা আমাদের পড়ে গেছে। যেখানে আমাদের যাতায়াত আসা 10 টাকা হলে হয়, তাকে 6 টাকা বেশি। সাধারণ পাবলিক হাতে একটা ব্যাগ নিয়ে আইছে, সে দেশের বাড়ি বেড়াতে যাবে, কিছু মালামাল কিনে নিয়ে আইছে, তারে যারা খুশি আসে 2-5 টাকা দিলেও হবে না, তারা রেট করে বলছে যদি এটা 60 টাকা দিতে হবে, সে 60 টাকায়। রূপসাঘাট যৌথভাবে পরিচালনা করে খুলনা সিটি কর্পোরেশন ও রূপসা উপজেলা প্রশাসন। হয়রানি ও দুর্ভোগের কথা স্বীকার করে স্ব প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন। সিটি কর্পোরেশন কিন্তু অনেক বেশ কয়েক ট্রাক ব্যাগস ফেলে ওই জায়গাটা উঁচু করছে এবং খুব শীঘ্রই এই আপনার যেখানে ইজি ব্যাগ থাকে ওই রাস্তা প্লাস ওই যে গ্যাংওয়ের পাশে যে পটটুক আছে এটা কর্পোরেশন করে দেবে। শুরু থেকেই একটি ভালো নীতিমালা না থাকার কারণে এটি হয়তো হয়েছে, কিন্তু আমরা সম্প্রতি একটি ব্যবস্থা নিয়েছি, এটি একটি সুন্দর একটা গোছানো অবস্থার মধ্যে নিয়ে আসার জন্য। খুলনা সিটি কর্পোরেশন ও রূপসা উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী রূপসা ঘাট দিয়ে প্রতিদিন গড়ে 30,000 মানুষ পারাপার হয়। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। কয়েক বছর বন্ধ থাকার পর সকল প্রতিবন্ধকতা কাটিয়ে রংপুর অঞ্চলের উৎপাদিত আলু আবারও বিদেশে যাচ্ছে। এর ফলে কৃষকদের মাঝে সঠিক মূল্য না পাওয়ায় যে হতাশা ছিল তা কাটিয়ে উঠছেন। অন্যদিকে আলু ব্যবসায়ীরা লাভের মুখ দেখছেন। তারিকুল ইসলামের ক্যামেরায় রংপুর থেকে আরো জানাচ্ছেন মানিক সরকার।
ন্যায্য মূল্য না পাওয়া এবং হিমাগারে সংরক্ষণ ব্যবস্থার অপ্রতুলতার কারণে বছরের পর বছর লোকসানের পরও আলু থেকে মুখ ফিরিয়ে নেননি এখানকার পোরখাওয়া কৃষক ব্যবসায়ীরা। এবছরও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ জমিতে আলুর আবাদ করেন তারা। এবার তাদের উৎপাদিত আলু বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে ঢাকা এবং চট্টগ্রামের রপ্তানিকারকরা। এতে কৃষকরা সঠিক মূল্য পাচ্ছেন আর লাভের মুখ দেখছেন ব্যবসায়ীরা। আমি কৃষকের কাছ থেকে মাল কিনে এনে এই হে এগ্রো কোম্পানিকে সাপ্লাই দিই। চুক্তি প্রায় 10,000 টনের মতো। সরকার যদি উদ্যোগ নেয় তাহলে এই আলু হয়তো বা অর্থকারী ফসলের আওতায় চলে যেতে পারে। সরাসরি আমরা কৃষকের কাছ থেকে আলুগুলো ক্রয় করতেছি, করে আমাদের এখানে প্রসেস করার পর আমরা বিদেশে রপ্তানি করতেছি। আলুটা আমাদের ব্যাপকভাবে রাশিয়াতে যাচ্ছে, এই কারণে আলুর বাজার মূল্যটা গত 5-7 বছরে এবারে আমি মনে করি সর্বোচ্চ 90 কেজির এক বস্তা গ্রানুলা আলু চাষি বিক্রি করতেছে 650 টাকায়। কার্ডিনাল এবং ডায়মন্ড তারা 850 টাকায় বিক্রি করতেছে। এতে চাষিরা লাভবান হবে। আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইনে এখানকার আলু রপ্তানি হলেও এবার এর সাথে নতুন করে যোগ হয়েছে রাশিয়ার নামও। শুধু রাশিয়াই বাংলাদেশ থেকে 1 লাখ মেট্রিক টন আলু নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়া ছাড়াও আরও মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মিডল ইস্টে আলু রপ্তানি হয়, যার মাধ্যমে প্রায় বাংলাদেশের প্রতি বছর 700 কোটি টাকার মতো বৈদেশিক মুদ্রা অর্জন হয়। 6,800 মেট্রিক টনের মতো আলু ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। এই আলুটি আরও 2-1 ধাপ সার্টিফিকেটের মাধ্যমে আলুর স্বাস্থ্যগত সার্টিফিকেটের পরে রপ্তানি হবে। অন্যদিকে ব্যবসায়ী নেতারা বলছেন যে বিপুল পরিমাণ আলু রপ্তানি হচ্ছে, মান পরীক্ষার জন্য এখানে একটি ল্যাবরেটরি স্থাপন করা দরকার। বিপুল পরিমাণ যে আলু রংপুর থেকে যাচ্ছে সেই জন্যই এখানে একটি টেস্টিং ল্যাবরেটরি দরকার। তাহলে যে আইনগত জটিলতাগুলো আছে এটা অনেকটা দূর হবে এবং আরও দ্রুত আলু পাঠানো সম্ভব হবে। রংপুর অঞ্চলের 5 জেলায় এবার আলুর ফলন হয়েছে 18,50,321 মেট্রিক টন। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। টাঙ্গাইলের মির্জাপুরের শ্রেণীকক্ষের অভাবে প্রায় 5 বছর ধরে গাছের নিচে ক্লাস করছে তরফপুর ইউনিয়ন শিরঘাটা প্রাথমিক সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্কুলের একটি একতলা ভবন থাকলেও জরাজীর্ণ হয়ে পড়ায় 5 বছর আগেই তা পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে চেষ্টা করেও কোনো সমাধান হচ্ছে না। অবশ্য জেলা প্রশাসক জানান, এ ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ইউএনওকে। কাদের তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1993 সালে স্থানীয়দের সহযোগিতায় পাহাড়ি অঞ্চলে প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া শিশুদের জন্য টিনের ঘরে এই বিদ্যালয়টি স্থাপিত হয়। 1994 সালে এটিকে কমিউনিটি স্কুল করে 2 তলা একটি ভবন নির্মাণ করা হয়। পরে 2012 সালে স্কুলটি সরকারি করা হয়। কিন্তু স্কুলের ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় 5 বছর আগে এটিকে পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। স্কুলের ম্যানেজিং কমিটি ও স্থানীয়দের সহযোগিতায় 2টি টিনের ঘর করা হলেও শিক্ষার্থীদের জায়গার সংকুলান হচ্ছে না। ফলে অনেক শিক্ষার্থীকে গাছের নিচে রোদ বৃষ্টি মাথায় নিয়ে দীর্ঘদিন ক্লাস করতে হচ্ছে। বটগাছতলা লেখাপড়া করতেছে, বৃষ্টি আসলে সমস্যা, ধুলাবালি যায়, দেখতে পারে না। জনপ্রতিনিধিরা ওরা আসে, আমরা বলি স্কুল হবে। সরকার যদি আমাদের সহযোগিতা করে ভবন দান করে দিত তাহলে আমরা খুব খুশি হতাম। শিক্ষার্থীরা জানায়, গাছের নিচে লেখাপড়া করতে নানা ধরনের সমস্যা হচ্ছে তাদের। বট গাছের নিচে ক্লাস করি, আমাদের ক্লাসরুম নাই, বেঞ্চিতে বসি 4-5 জন করে, রোদ তাপ লাগে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ভবন না থাকায় লেখাপড়া চরমভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন যাবৎ চেষ্টা করেও কোনো সমাধান হচ্ছে না। একটা ব্রেঞ্চে প্লাবানে ছাত্রছাত্রীরা বসে 5-7 জন করে, ওদের লিখতে বললে বলে যে ম্যাডাম লিখতে পারি না। সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, এই যে আমাদের ছাত্রছাত্রীরা এই ধুলোবালি, এই শীত উপেক্ষা করে, এই রোদ উপেক্ষা করে, এই কষ্ট করে, এত কষ্ট করে যারা লেখাপড়া করে তাদের দিকে যেন একটু সুনজর দেয়। উপজেলায় এসে যোগাযোগের মাধ্যমে তথ্য নিয়ে দেখছি, কিন্তু এই দিচ্ছি, কিন্তু তার বাস্তবতারও এখনো আমরা পাচ্ছি না। এদিকে প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান জানান, প্রয়োজনীয় কাগজপত্র কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। এখনো যে স্কুলগুলিতে ভবন হয় নাই সেগুলি অতি দ্রুত পর্যায়ে করার জন্য আমরা অলরেডি রেজুলেশন করে এটা আমরা পাঠিয়েছি। অবশ্য জেলা প্রশাসক জানান, দ্রুত তদন্ত করে শিশুদের যাতে গাছের নিচে ক্লাস করতে না হয় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘমেয়াদে যে ভবন পাকা স্ট্রাকচার সেটি করার জন্য আমরা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নজরে বিষয়টি আনবো, যাতে অগ্রাধিকার ভিত্তিতে এবং শিক্ষা এবং ছোট ছেলে মেয়েদের জীবনের বিষয়টি চিন্তা করে তাড়াতাড়ি এটা আমরা করতে পারি, সেই পদক্ষেপ নেব।
তরফপুর ইউনিয়নের 4টি গ্রামের শিশুরা এই স্কুলে লেখাপড়া করে। ইউনিয়নের শিক্ষার হার শতকরা 60 আর লোক সংখ্যা প্রায় 50,000। সময় সংবাদ, টাঙ্গাইল। চাঁদপুর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোটগ্রহণ শুরুর দিকে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও পরে বাড়তে থাকে। উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। নির্বাচনে মেয়র পদে 2 জন, 15টি ওয়ার্ডের সাধারণ ও মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 125 জন। এ পৌরসভায় ভোটার রয়েছেন 1,01,022 জন। এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। দর্শক, সিঙ্গাপুরের জাতির জনক লি কুয়ান ইউর শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের জাতির জনক লি কুয়ান ইউর শেষকৃত্যানুষ্ঠান চলছে। আধুনিক সিঙ্গাপুরের জনক তিনি, আর এই উপলক্ষে সেখানে বিশ্ব নেতারা এক হয়েছেন, জড়ো হচ্ছেন তারা।
দর্শক, বৈরী আবহাওয়ার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি সিঙ্গাপুরের সাধারণ জনগণ তাদের আধুনিক জাতির জনক লি কুয়ান ইউর শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিয়েছে। এছাড়াও জড়ো হয়েছেন বিশ্ব নেতারা। দর্শক, আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়ান ইউর শেষকৃত্যানুষ্ঠানে আমরা এতক্ষণ ছিলাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জেনে দিচ্ছি আরেকবার। ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনকে ঘিরে দেশের প্রধান দুই রাজনৈতিক জোটই এখন নির্বাচনমুখী। অবিশ্বাস আর দ্বন্দ্ব ভুলে জনগণের রায়ের উপর আস্থা রাখার পরামর্শ বিশ্লেষকদের। ঘোষিত তফসিল অনুযায়ী সিটি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ সময় আজ। চট্টগ্রামে সকালেই জমা দিলেন বিএনপি সমর্থিত প্রার্থী মঞ্জুর আলম। প্রধান দুই রাজনৈতিক দলের প্রতি জনগণের অনাস্থায় ডিসিসি নির্বাচনের জাতীয় পার্টি সমর্থকদের জয় এনে দেবে আশাবাদ প্রার্থীদের। নানা কারণে দেশে প্রতি বছরই আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে শিক্ষিত বেকার। কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারি বিনিয়োগ ও কারিগরি দক্ষতা বাড়ানোর পরামর্শ। এবং শুরু হলো বিশ্বকাপ ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। বহু প্রতীক্ষিত ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করছে নিউজিল্যান্ড। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিজেন নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।